আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। 2024-এর 5ই আগস্টের 17 মাস পর দিল্লিতে হঠাৎ করেই পরপর 2 সপ্তাহে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে দুটো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবারের সংবাদ সম্মেলনের পর এখন পুরো ভারতীয় গণমাধ্যমের জল্পনা, আলোচনা এবং কৌতূহলের একদম তুঙ্গে পৌঁছেছে আজকের সংবাদ সম্মেলনটি নিয়ে, যেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে তাদের ভেন্যুতে। এর আগে গত শনিবার দিল্লি প্রেস ক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে দিল্লিতে আওয়ামী লীগের দুজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন। কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না। আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণপত্রে লিখে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে, বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে, সেই সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ রিপোর্টের কি ফাঁক আছে, গলদ আছে, সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে, এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম আওয়ামী লীগের 2জন মন্ত্রী উপস্থিত হন। তার পরপরই এ খবর ছড়িয়ে পড়ে যে এর পরের সপ্তাহেই এমন একটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে দিল্লিতে, যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন। সত্যিই কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন? মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এ কথাটা যখন ছড়িয়ে গেছে এবং আমন্ত্রণপত্রে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব, সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই, তারাই সেই আমন্ত্রণপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে। এ কারণেই সেই আমন্ত্রণপত্র থেকে এ খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতে যাচ্ছেন প্রথমবারের মতো 2024-এর 5ই আগস্টের পর, এবং সেটা ঘটতে যাচ্ছে দিল্লিতে। দিল্লির সরকার, ভারত সরকার যে এ ধরনের সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা আয়োজন করতে দিয়ে কিংবা ভারতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দিয়ে, যেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের মন্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেসব আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে বাকি থাকে না যে দিল্লি ভারত সরকার সরাসরি একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখন কার্যক্রম চালানোর কোনো অনুমোদন নাই আওয়ামী লীগের, তখন তারা মনে করে যে তারা ভারতে সেই পরিসরটা তৈরি করে দিতে পারে এবং ভারতের গণমাধ্যম প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মতামত, তাদের অবস্থানগুলো বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে তাদের গণমাধ্যমের মাধ্যমে। এবং বিবিসি বাংলা এই যে 23শে জানুয়ারি আজ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে, ভারতের গণমাধ্যমের মধ্যে যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে করছে, এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশ নিয়েও তো একটা বাধা নিষেধ আছে, এ অবস্থায়
ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ হলে সেটা যথাযথ গুরুত্ব পাবে, সেটা ভারতে এসে সংবাদ সম্মেলন করবার একটা কারণ যারা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, মানে আওয়ামী লীগের ব্যানারে তো করেন নাই, মানবাধিকার সংগঠনের ব্যানারে গত শনিবার তারা কিন্তু স্পষ্টত বলেছেন যে দিল্লির সংবাদ সম্মেলনই প্রথম নয়, জাতিসংঘ রিপোর্টের খুঁত গলদ ফাঁকগুলো নিয়ে তারা এর আগে লন্ডন, ব্রাসেলস সহ ইউরোপের বিভিন্ন দেশে সংবাদ সম্মেলন করে এসেছেন। কিন্তু ভারতে সংবাদ সম্মেলন করার বিষয়টা যে স্পর্শকাতর, এবং এটা যে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা সংস্থা, ভারতের সরকারের এক রকমের সায় ছাড়া অসম্ভব, সেটা বুঝতে কারোই কোনো অসুবিধা হচ্ছে না। আসলে ভারত সরকার এখনো ভীষণভাবে অনিশ্চিত যে বাংলাদেশ 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে যেতে পারবে কিনা। এটা নিয়ে ভারতের ভেতরের উদ্বেগ এতই বেশি, বিশেষভাবে যখন নির্বাচনটা আওয়ামী লীগকে দূরে সরিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে যাচ্ছে না, তখন সেই নির্বাচন স্থিতিশীলতা নিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে ভারত সরকারের ভেতরের উদ্বেগটা এতটাই বেশি। তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর খবর আছে যে খুব শিগগিরই বাংলাদেশে নানা ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে, তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে, এবং এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে নির্বাচনের আগে যে নির্বাচনটা একটা লম্বা অনিশ্চিত সময়ের জন্য পিছিয়ে যেতে পারে। এই অবস্থায় ভারত মনে করছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরটা টিকিয়ে রাখা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখা, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে শক্তিশালী রাখা, সংগঠিত রাখা এবং তাদের অবস্থান সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের জনগণকে জানান দেওয়ার কাজে সর্বতোভাবে সহায়তা করা উচিত। এবং ভারত সেই বার্তাটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে, যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তিনি ইমেইলের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন গত অক্টোবর মাস থেকে। অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স, এপি সহ আন্তর্জাতিক গণমাধ্যম, সকল শীর্ষ গণমাধ্যমে এবং ভারতের সকল শীর্ষ গণমাধ্যমে। কিন্তু এই যে তিনি যে নিরাপদ গৃহে আছেন, তিনি যে নিরাপদ বাসভবনে আছেন, সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে যে তাকে রাখা হয়েছে 5ই আগস্টের পর থেকে, যেখান থেকে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে এবং টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূলের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন সকলের সঙ্গে প্রতিদিন ব্যাপক যোগাযোগ রাখছেন, এবং তার সেই যোগাযোগের ভিত্তিতেই দল সংগঠিত হয়ে উঠছে, এবং তা নিয়ে বাংলাদেশ সরকার বারবার আপত্তি জানাচ্ছে। সেসবের মধ্যেও তাকে কখনো যোগাযোগ বন্ধ করতে হয়নি। এমনকি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নালিশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তিনি আমাদের অতিথি, তিনি একেবারেই স্বাধীন, এ বিষয়ে ভারত সরকার কাউকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। ঠিক তেমনি ভাবেই শেখ হাসিনা আবার বাড়ির বাইরে এসে কিংবা বাড়িতে বসেই কোনো সভায়, সমাবেশে কিংবা কোনো সাংবাদিক সম্মেলনে এখন পর্যন্ত বক্তৃতা দেন নাই। কাজেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব দিল্লির, তারা যে তাদের আমন্ত্রণ পত্রে মূল আকর্ষণ হিসেবে এই কথাটা লিখেছেন, সেটা খুব স্বাভাবিক। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি প্রথম এই খবরটা সংবাদ মাধ্যমে দিয়েছিলেন যে শুক্রবার 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তারপর থেকেই ব্যাপক আলোড়ন এবং জল্পনা শুরু হয় এই নিয়ে। গৌতম লাহিড়ী কি জানেন আজ 23শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা উপস্থিত হচ্ছেন? গৌতম লাহিড়ীকেই সেই প্রশ্ন করেছিলাম। 23 তারিখের কথা বললেন, সেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নিজে দায়িত্ব নিয়েছে যে তারা অর্গানাইজ করছে, তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায়। আমি এটুকু বলতে পারি আপনার কথার অন্যভাবে,
যে ভারত সরকারের অনুমতি আছে কিনা বলতে পারবো না, কিন্তু ভারত সরকার বাধা দেয় এটুকু বলতে পারি। বাধা দিলে এটা করা যেত না। এখন পর্যন্ত যা ওদের ধরুন অফিসিয়াল, আপনি যদি ইনভাইটটা দেখেন, অফিসিয়াল ইনভাইটে লেখা আছে যে এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের নাম, এবং যারা অন্য মন্ত্রী নন, আওয়ামী লীগের এমপি বা ইত্যাদি, তাদের সকলের নাম ইত্যাদি দেওয়া আছে 4-5 জনের। এবং তারা সেখানে প্রথমে শেখ হাসিনা, এখন পরবর্তীকালে সেই, আমি শুরুতে সেটাই বলেছিলাম বলে অনেকে একটু বিভ্রান্ত হয়েছেন যে শেখ হাসিনা বোধহয় সরাসরি, আমি খুব শব্দ চয়ন করেছিলাম খুব মেপে, মানে আমার বলার ভঙ্গিতে বহু অর্থ করা যেত, এই কারণেই আমি বলেছিলাম ইচ্ছা করি, সেটা হচ্ছে তিনি উপস্থিত থাকবেন। এখন উপস্থিত থাকবেন শারীরিকভাবে আমি বলিনি, উপস্থিত থাকবেন ভিডিওতে আমি বলিনি, উপস্থিত থাকবেন অডিওতে আমি বলিনি, আমি বলেছি উপস্থিত থাকবেন। এখনো বলছি তিনি উপস্থিত থাকবেন, এবং তিনি এখন আপনাকেই বলছি, আমি শেষ পর্যন্ত হয়তো তিনি অডিওতেই ভাষণ দেবেন, এবং প্রশ্ন উত্তরের জন্য তাকে প্যানেলে যারা থাকবেন তারা দেবেন, তাতে সন্তুষ্ট না হলে, এখানে কিন্তু ভারতীয় সাংবাদিক না, এটা কিন্তু বিদেশি সাংবাদিক থাকবেন, অর্থাৎ ফরেন করেসপন্ডেন্টদের তিনি অ্যাড্রেস করবেন। তবে সেটা তো রাজনৈতিক দলের মতো সভা হবে না, যেটা একজন সংবাদ সম্মেলনে যা যা বলতে হয়, যেসব নতুন তথ্য বা নীতি ঘোষণা করতে হয়, নতুন কার্যক্রম ঘোষণা করতে হয়, সেগুলো তো সেই সাংবাদিকদের তিনি বলতে চান বা বলবেন হয়তো। তার প্রশ্নগুলো আমি শুনেছি, পরবর্তীকালে তাকে পাঠিয়ে দিলে, যেমন তিনি ইমেলে ইন্টারভিউ দিচ্ছেন, অতি দ্রুত ইমেলে একটা জবাবও দিয়ে দিতে পারেন। এখন আমি বলছি এটা কিন্তু আমি একবারে নিশ্চিত নই, এই কারণে এখনো কিন্তু আমি জানি আওয়ামী লীগ নেতারা কেউ কেউ চাইছেন যে তিনি সশরীরে উপস্থিত হন। সশরীরে মানে অন্তত ভিডিওতে, কিন্তু ভিডিওতে নিরাপত্তার সংস্থার আপত্তি আছে যে ভিডিওতে যারা জানতে পারে, যারা এক্সপার্ট, বিশেষ করে টেররিস্টরা সব থেকে বেশি এক্সপার্ট, জানেন তো, রাষ্ট্রের থেকেও বেশি এক্সপার্ট টেররিস্টরা, তারা ধরে নিতে পারবে এটা কোন জায়গা, কোন জায়গায় আছেন উনি। ফলে সেই কারণে তো এখনো এটা আমার মনে হয় না শেষ পর্যন্ত তিনি ভিডিওতেও আসবেন, কিন্তু তিনি থাকবেন ওই অডিও মাধ্যমে, হয়তো তিনি অ্যাড্রেস করবেন। লেখা আছে যে শি উইল অ্যাড্রেস, এটা লেখা আছে শব্দটা। বাংলাদেশের পত্রিকা আমার দেশ তারা খবর দিচ্ছে যে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো আমার দেশ পত্রিকাকে জানিয়েছে আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো, তারা গতকাল এই খবরটা ছেপেছে যে শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। 2024 সালের 5ই আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনো ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। এবং আমার দেশ খবর দিচ্ছে যে দিল্লির একটা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে তারা জেনেছে যে ওই আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরণের। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন শেখ হাসিনা, এবং আমার দেশও উল্লেখ করছে যে আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরেও তা আমলে নেয়নি দিল্লি। যেটা বলছিলাম, দিল্লি স্পষ্টতই একটা বার্তা দেওয়ার জন্যে, বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, ভারতে তার রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে বলে আমার ধারণা, এবং আওয়ামী লীগকে সংবাদ মাধ্যমে রেখে, আওয়ামী লীগকে প্রকাশ্যে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে। এবং সরকার যেহেতু, ইউনূস সরকার যেহেতু ক্রমাগত প্রতিক্রিয়া জানিয়ে যাবে এসব ঘটনায়, তার মাধ্যমে সরকারকেও ব্যতিব্যস্ত রাখতে চাইছে। এই পুরো প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে রয়েছে বটে। এই সব কিছুর মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আলোচনায় শিরোনাম হওয়া অব্যাহত রেখেছে বটে। দীর্ঘ 17 বছর পর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমানের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে একের পর এক লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে। এ সকল কর্মকাণ্ডে সাধারণত যারা প্রধান ব্যক্তি, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সায় থাকে না, এবং আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান সাহেবেরও এসব ক্ষেত্রে সায় নেই। কিন্তু তার যে বিশাল কর্মযজ্ঞ,
এই মুহূর্তে দেশ সামলানো, বিদেশ সামলানো, মানুষের আশা আকাঙ্ক্ষা সামলানো, বিভিন্ন মানুষের সাক্ষাৎকার সামলানো, রাজনৈতিক কর্মকাণ্ড সব মিলিয়ে তাকে নির্ভর করতে হয় তার আশেপাশে যারা রয়েছেন তাদের উপর। এখন তার আশেপাশে যারা আছেন দুই ধরনের মানুষ। যারা দীর্ঘদিন তার সঙ্গে লন্ডনে ছিলেন এবং তার পরীক্ষিত, তিনি তাদেরকে ভালোবাসেন। তো যারা লন্ডনে ছিলেন তাদের ক্ষেত্রে আবার দুটো সমস্যা। প্রথম সমস্যা হলো যে তারেক রহমান সাহেব তাদেরকে খুব ভালোবাসেন, আর এই যে তারেক রহমান সাহেব তাদেরকে খুব ভালোবাসার কারণে বাংলাদেশে বিএনপির যে সকল পরীক্ষিত নেতাকর্মী রাজপথে ছিলেন তারা সঙ্গত কারণে এই সমস্ত লোকদেরকে পছন্দ করেন না, যে আমরা এখানে এত খাটলাম, এত কিছু করলাম, আর তারেক রহমান সাহেব বিদেশ থেকে যাদেরকে নিয়ে এসেছেন তারা বয়সে অল্প বয়সী, তরুণ, বাস্তব রাজনীতির ক্ষেত্রে এতটা অভিজ্ঞতা সম্পন্ন নন, অথচ তারেক রহমান সাহেব তাদেরকে প্রিভিলেজ দিচ্ছেন। এইগুলো এক। আর তাদেরকে বাদ দিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখাও করা যাচ্ছেন না। অন্যদিকে যেটা হলো যে যারা লন্ডন থেকে এসেছেন তারা মূলত তারেক রহমান সাহেব যেহেতু পছন্দ করছেন, তাদেরকে ধরে নেওয়া হয় তারেক রহমান সাহেবের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, তার রুচি, অভিরুচি, শিক্ষা দীক্ষা সব কিছুর সঙ্গেই তারা কমপ্লাই করতে পারেন। তা না হলে তাদেরকে নিয়োগ দিতেন না। অথবা এমন হতে পারে যে লন্ডনে তারেক রহমান সাহেব যাদেরকে খুঁজেছেন, তো সেখানে যাদেরকে পাওয়া গেছে সেই লোকগুলোর মধ্যে এরাই উত্তম। এখন হয়তো যদি তারেক রহমান সাহেবের আশেপাশে দেশ চাইতেও আরও অনেক ভালো লোক পাওয়া যেত, এমনকি মার্টিন লুথার কিং এর মতো মানুষ পাওয়া যেত, বারাক ওবামার মতো মানুষ পাওয়া যেত, তিনি হয়তো তাদের সাহায্য নিতে পারতেন। এখন যাদেরকে পেয়েছেন এবং গত 17 বছর ধরে যারা তাকে সঙ্গ দিয়েছে, বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তিনি সঙ্গতির কারণে তাদের প্রতি নির্ভরশীল হবেন। আর সেই মানুষগুলো বাংলাদেশে এসে ন্যাচারালি যে বিপদে পড়বেন সেটা হলো তারা বাংলাদেশের আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ এটা সহজে বুঝতে পারবেন না। এখানে যারা আছেন বিএনপির ভেতরের এবং বিএনপির বাইরের, জামাতের এবং আওয়ামী লীগের যে সকল শ্রেণী শত্রু রয়েছে, তারা সঙ্গতির কারণে তারেক রহমান সাহেবের যারা পার্সোনাল স্টাফ রয়েছেন, সহকারী রয়েছেন অথবা অ্যাডভাইজার রয়েছেন, তাদের পদে পদে বাধা তৈরি করবেন, বদনাম করবেন, দুর্নাম করবেন, এবং এই কর্মকাণ্ডের ফলে একটার পর একটা অনার সৃষ্টি হবে। আর তার ফলে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে, যার কিছু কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি, আর বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যদি তারেক রহমান সাহেবের মুখের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে সেখানে অনেক কিছু ইঙ্গিত করে। এই গেল এক। 2 নম্বর হলো যে তার সাংগঠনিক যে সঙ্গী সাথী বাংলাদেশে আছেন, এদের মধ্যে তরুণ, বৃদ্ধ এবং মধ্যবয়সী, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত। যারা মনোনয়ন পেলেন আর যারা পেলেন না, যারা খুশি হলেন না, যারা বিদ্রোহ করলেন, আবার কেউ বিদ্রোহ করলেন না কিন্তু তলে তলে ঠিকই খোঁচাতে থাকলেন। তো এই জিনিসগুলোর ফলে কি হলো, ওনার যে স্বাভাবিক কর্মকাণ্ড, স্বাভাবিক যে প্রসপেক্ট অ্যান্ড অ্যাসপেক্ট, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো তিনি বুঝবেন বা তার যারা লোকজন বুঝবেন কিভাবে এগুলো থেকে বের হতে হবে সেটা তাদের বিষয়। কিন্তু একটি বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে যে এটি বলা উচিত, তারেক রহমান সাহেবের জন্য নয়, দেশের জন্য নয়, কিংবা জাতির জন্য নয়, এটি বলা উচিত আমাদের সকলের জন্য স্পেসিফিক। এর কারণ হলো এই সমস্যাগুলো কেবলমাত্র তাকে নয়, আমাদের সবাইকে সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত করবে। যদি আপনি ধরেন যে শেখ হাসিনার জমানাতে সবচেয়ে বড় সমস্যা কি ছিল? সমস্যা ছিল যে খুব বড় বড় উঁচু মার্গের জ্ঞানী, যাদের জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য নিয়ে কোনো একটু শব্দ করার বা একটা ডট দেওয়ার যোগ্যতা আমার আপনার নেই। এরা কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক, কেউ অধ্যাপক, কেউ ভাইস চ্যান্সেলর, স্ব ক্ষেত্রে তারা দেশের সেরা মানুষ। তো সেই মানুষগুলো যখন শেখ হাসিনার সামনে গিয়ে ফ্ল্যাটারিং করতেন, মিথ্যা কথা বলতেন, তাকে
প্রশংসা করতেন, মিথ্যা প্রশংসা করতেন। ওই প্রশংসা মানে বিষ, মানে সাপের বিষের চাইতেও ডেঞ্জারাস। এর কারণ হলো, যাকে প্রশংসা করা হয় তার মাথা ঠিক থাকে না। সে দেখেন যে আল্লাহ এত বড় একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, ভাইস চ্যান্সেলর, তিনি যেহেতু বলেছেন এটা তো সত্য হতেই পারে। তো এইভাবে সাংবাদিক, সাহিত্যিক, আমলা, কামলা, দলীয় পান্ডা সবাই যে একটা তেলের ভান্ডার শেখ হাসিনার জন্য তৈরি করে ফেলেছিলেন, সেই তেলের ভান্ডারের কারণে পুরো গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রীতিমতো এতটা পিচ্ছিল হয়ে পড়েছিল যে ওটা অতিক্রম করে দলের যারা নেতাকর্মী, যাদের হৃদয়ে নৌকা ছিল, বঙ্গবন্ধু ছিল, জয় বাংলা ছিল, এবং যারা মনে প্রাণে শেখ হাসিনার কল্যাণ কামনা করতেন, তাদের আসলে কাছাকাছি যাওয়াটাই সম্ভব ছিল না। এবং ধীরে ধীরে তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং একটা সময় এই সুযোগটি গ্রহণ করে সামরিক বাহিনী, তারপর তার এসএসএফ বাহিনী, পুলিশ বাহিনী এবং এই বাহিনীর যে সকল দলীয় পান্ডা ছিল, তারা তাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার নামে ভয় দেখিয়ে, জঙ্গি আতঙ্ক দেখিয়ে তাকে জনবিচ্ছিন্ন করে ফেলে এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পর মানে শেখ হাসিনার জন্য যে পরিবেশ পরিস্থিতি ছিল, তার জন্য যে ঝুঁকি ছিল, তার সাথে বহু বহু ঝুঁকি। এবং এই মুহূর্তে বাংলাদেশে চলমান যে সমস্যা, আগামীতে যারা ক্ষমতা আসবে বা এখন যারা আছে তাদের জন্য এই সকল সমস্যার সমাধান করা, শেখ হাসিনার জামানাতে যে আমলাতন্ত্র ছিল, বিধি ব্যবস্থা ছিল, যেহেতু সেগুলো ভেঙে পড়েছে, সত্যিকার অর্থে এখন যারা আছেন তাদের জন্য খুবই কঠিন, আগামীতে যারা আসবেন তাদের জন্য আরও কঠিন হবে। শেখ হাসিনা যে ঋণ রেখে গিয়েছিলেন গত 17 মাসে, 18 মাসে, সেই ঋণ বহু অংশে বেড়ে গেছে। শেখ হাসিনা জামানাতে যে রেভিনিউ কালেকশন ছিল সেটা বহুল অংশে কমে গেছে, এখন সরকার ডেপ্রিসিয়েশনে আছে। এর বাইরে শেখ হাসিনার জমানাতে সিভিল সোসাইটি ছিল, গণমাধ্যম ছিল, তেলবাচ্চি চলতো, তার সঙ্গে সঙ্গে আবার টেলিভিশনগুলোতে ভীষণ রকম প্রতিযোগিতামূলক মানে টকশো হতো, সভা সমিতি সেমিনার হতো, এমনকি রাজপথে গালাগালি হতো। এবং শেখ হাসিনা, ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাইকে অকথ্য ভাষায় গালাগাল করা হতো। কিন্তু সেই জিনিসগুলো এখন নেই, একেবারেই নেই। মবের ভয় বলেন, অন্য যে কোনো ভয় বলেন, বা মানুষের যে সাহস কমে যাওয়া, অথবা মানুষের ব্যক্তিগত সমস্যা এতটা বেড়ে গেছে, সেই নিজের সমস্যা সমাধানে মানুষ পেরে উঠছেন না। তো সেখানে কে কী করলেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় নাই, সবাই সেই কিয়ামতের ময়দানের মতো ইয়ানফসি ইয়ানফসি। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে, মানে সবাই তাকে একেবারে প্রধানমন্ত্রী পদে বসিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশ নায়ক, দেশ নেতা, তারপর কিংবদন্তির নানা রকম উপাধি তাকে দেওয়ার চেষ্টা করছেন। বেচারা প্রাণান্ত চেষ্টা করছেন সাধারণ পোশাক পরার, সাধারণ চেয়ারে বসার, মানুষজন ঝাঁপিয়ে পড়ছে তার পায়ে কদমবুচি করার জন্য তিনি দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন মানুষকে সম্মান দেখানোর চেষ্টা করছেন। কিন্তু এই কাজগুলো তিনি যত বেশি করছেন, তেলবাজরা তত বেশি ডায়নামিক হচ্ছেন, তত বেশি সতর্ক হচ্ছেন, এবং তত বেশি মানে যাকে বলে সিনথেটিক অয়েল, নর্মাল অয়েল নয়, সিনথেটিক অয়েল নিয়ে প্রাণান্ত চেষ্টা করছে যে ওনার যে যাত্রাপথ, সেই যাত্রাপথটিকে পিচ্ছিল করে দেওয়ার জন্য, যেন তিনি দাঁড়াতে না পারেন, পড়ে যান, কথা বলতে না পারেন, এলোমেলো হয়ে যান, ভুলভ্রান্ত হয়ে যান। এবং এটারই কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনার জামানাতে যারা মানে তেলবাজি করতে পারতেন না, সুযোগ খুঁজতেন, এর কারণ হলো অনেক নিম্নমানের তেলবাজ, লেস ক্যালিভার, লেস কোয়ালিফাইড, এরকম তেলবাজরা গণভবনে গিয়ে ভিড় করতেন। কিন্তু তাদের যারা মানে পিতা মাতা, মানে ওই তেলবাজদের পিতা মাতা বড় বড় ব্যবসায়ী, বড় বড় সাংবাদিক, বড় বড় সাহিত্যিক, তারা কেউ কেউ বাম ঘরানার, কেউ কেউ হয়তো বিএনপি মাইন্ডেড, কেউ কেউ হয়তো আওয়ামী লীগ মাইন্ডেড। তো তারা তেলবাজি করতে চাইতেন এবং সেই শেখ হাসিনার জমানার মধুমেহ খেতে চাইতেন। কিন্তু ওই যে বললাম না যে চারিপাশে ঘেউ ঘেউ পার্টি এত বেশি ছিল যে তারা যেতে পারতেন না,
মনে করতেন যে ওখানে গেলে ইজ্জত থাকবে না। দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনার আশেপাশে যারা ছিলেন তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছিলেন যে ওই সকল ঘেউ ঘেউ পার্টি গিয়ে মানে রাজদরবারে প্রবেশ করাবেন শেখ হাসিনার সেই রুচি অভিরুচি উঠে গিয়েছিল। এখন এই গ্রুপটি সদেল বলে ঝাঁপিয়ে পড়েছেন বড় বড় তেলবাজ, মানে যারা সাধারণত আন্তর্জাতিক অঙ্গনে তেল দেয়, যারা সেই বিভিন্ন রাজপ্রাসাদে তেল দেয়, হোয়াইট হাউস, এলিসি প্রাসাদ, বাকিংহাম প্যালেসে যারা তেল মারে, এইরকম তেল এখন জনাব তারেক রহমান সাহেবের পেছনে দেওয়ার জন্য, সামনে দেওয়ার জন্য, চারিদিকে ছিটানোর জন্য যে সকল মানুষ তাণ্ডব শুরু করেছে, এই তাণ্ডবে ওনার মানে চলার যে পথ, এই পথটি নষ্ট হয়ে যাচ্ছে। এই গেল এক। বোঝার চেষ্টা করুন যে এই তেলবাজির মধ্যে কি কি বিষয়গুলো নিয়ে আসছে। আমরা এখনো যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি বা আমরা ফেসবুকে যারা লিখে খুব সেলিব্রিটি, আমাদের এক একটা যাদের লাইক কমেন্ট বা একটা স্ট্যাটাস দিলে যেখানে 1 লাখ লাইক পড়ে যায়, 1 ঘন্টার মধ্যে যেখানে 50 লাখ লোক দেখে ফেলে, তো এরকম যারা ফেসবুক বা ইউটিউবে যারা সেলিব্রিটি রয়েছি, তো তাদেরকেও যদি বলা হয় যে ইউ আর এ ফেসবুকার, সে কিন্তু একটু হলেও অপমান বোধ করে যে এত কিছু বাদ দিয়ে আমাকে ফেসবুকার বলা হলো, বা বলা হলো সে একজন ইউটিউবার। যেমন আমার কথাই বলি, এখন আমার তো মার্শাল্লাহ ধরেন ইউটিউবে একটা অবস্থা হয়েছে, তো সেই দিক থেকে যদি বলা হয় যে গোলাম মোল্লা রনি সাবেক সংসদ সদস্য, লেখক, চিন্তক, রাজনৈতিক বিশ্লেষক, এগুলো বাদ দিয়ে যদি বলা হয় গোলাম মোল্লা রনি একজন এমিনেন্ট বা ধরুন একজন নামকরা ইউটিউবার, আমার কিন্তু জিনিসটা ভালো লাগে না, কোনো অবস্থাতেই ভালো লাগে না। ইভেন মার্ক জাকারবার্গ, যিনি মেটার প্রধান, ইউটিউব মানে ইসের জনক যাকে বলা হয়, ফেসবুকের জনক, তাকেও যদি ফেসবুকার বলা হয় তিনি ইনসাল্ট ফিল করেন। এবং তিনি এখন ফেসবুক নিয়ে খুবই আনহ্যাপি, ভীষণ রকম আনহ্যাপি। যেভাবে আলফ্রেড নোবেল তার ডিনামাইট নিয়ে আনহ্যাপি ছিলেন, সেরকম তিনি আনহ্যাপি। তো এখন বাংলাদেশে এই তেলবাজরা জনাব তারেক রহমান সাহেবকে একজন ফেসবুকার হিসেবে শ্রেষ্ঠত্ব দিতে চাচ্ছেন, অমরত্ব দিতে চাচ্ছেন। এবং তারা গবেষণা করে বের করেছেন যে গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে যে সকল স্ট্যাটাস দিয়েছেন বা তার যে অ্যাক্টিভিটিস রয়েছে, তার সাথে তারেক রহমান সাহেবের যে অ্যাক্টিভিটিস, এটা অনেক বেশি। এই জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে শ্রেষ্ঠ। বলেন তো, দুনিয়া থেকে তেল দেওয়ার আর কোনো শব্দ ছিল না, আর কোনো ভাষা ছিল না, আর কোনো সেক্টর ও উপসেক্টর ছিল না, এই জিনিসগুলো তারা শুরু করেছে। আর এটি দেখলাম যে জরিপ করে কারা যেন বের করেছে যে সর্বকালের সৎ যারা শাসক, তাদের মধ্যে 1 নম্বর হলো জিয়াউর রহমান সাহেব। ভালো কথা, জিয়াউর রহমান সাহেব সততা ছিলেন, এটা জরিপ করার কি আছে? আর এখন জিয়াউর রহমান সাহেবের সততার জরিপ এখন করতে হবে কেন? যেটা ইতিহাসে প্রমাণিত হয়ে গেছে যে তিনি একজন সৎ মানুষ, সেটি এখন এই দালালরা, ফড়িয়ারা বের করেছে। এবং এটা শেখ হাসিনা জামানাতে ছিল। তিনি পৃথিবীর 3 নম্বর সৎ প্রধানমন্ত্রী, তিনি পৃথিবীর 2 নম্বর পরিশ্রমী প্রধানমন্ত্রী। তারপর আরো কত কিছু, মানে তার কাছাকাছি যাওয়ার জন্য 2 কলম লেখা, একটা কবিতা লেখা, একটা বই লেখা, তার বাবাকে নিয়ে কোনো একটা প্রশংসাসূচক বক্তব্য দেওয়া, বঙ্গবন্ধুকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে, এগুলো করে তারা ধান্দা করত। এখন এই যে ফুড়ি এবং ধান্দা তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যেটা শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে মাফ করবে, এটা যদি অব্যাহত চলতে থাকে তাহলে গন্তব্য যে কোথায় গিয়ে শেষ হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কেউ বলতে পারি না। প্রথম আমরা বোধহয় না, আমরা নিশ্চিত যে আমরা প্রথম আপনাদেরকে একটি ব্রেকিং নিউজের মাধ্যমে 2-3 দিন আগে জানিয়েছিলাম। আমাদের নিয়মিত আলোচক, আমাদের অতিথি সাংবাদিক গৌতম লাহিড়ী, তিনি দিল্লি থেকে আমাদের বাংলাদেশের যে কোনো সংবাদ মাধ্যম বা বিশ্বের যে কোনো সংবাদ মাধ্যমের আগেই আমাদেরকে খবরটা দিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি প্রথমবারের মতন একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছেন। সেটা যেটা বিদেশি সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে যে সাংবাদিকরা ভারতে কাজ করেন, সেই ডিপ্লোম্যাটিক জার্নালিস্টদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি প্রেস কনফারেন্স। এবং আমি যখন কথা বলছি 23 জানুয়ারি 2025, তার কিছুক্ষণ বাদে সন্ধ্যা 6টা নাগাদ শেখ হাসিনার
সেখানে যোগ দেওয়ার কথা হবে। সবশেষ তথ্য আমরা দিল্লির সাংবাদিকদের এবং কলকাতার সাংবাদিকদের সূত্রে যেগুলো পাচ্ছি, সেটা হলো তিনি কি সরাসরি উপস্থিত হবেন, তিনি কি ভার্চুয়ালি যোগ দিবেন, ভার্চুয়ালি যোগ দিলে সেটা ভিডিও কনফারেন্স নাকি শুধু অডিও কনফারেন্স, সেই বিষয়গুলো শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দিল্লিতে বা আওয়ামী লীগের যে নেতা কর্মীরা সেখানে পালিয়ে আছেন তারা অনেকেই উপস্থিত হবেন। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটি যে অডিটোরিয়াম আছে সেখানেই সম্ভবত এটি আয়োজন করা হচ্ছে, অথবা দিল্লিতে যে কূটনৈতিক প্রতিবেদকরা আছেন তাদের আয়োজনে এই অনুষ্ঠান, সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে শেখ হাসিনা শেষ পর্যন্ত হয়তো সরাসরি তো নাই এবং ভার্চুয়ালি ভিডিও কলেও নাও বক্তৃতা দিতে পারেন, এরকম একটি আওয়াজ পাওয়া গেছে। তিনি হয়তো অডিও এবং রেকর্ডেড কোনো একটি বক্তব্য তিনি হয়তো সংবাদ মাধ্যমে জানাতে পারেন, যেন সারা বিশ্বে তার এই খবর পৌঁছায়। আমরা আগেই আপনাদেরকে জানিয়ে নিই, আমরা যেহেতু একটা দেশে বাস করি, আমাদের এই দেশের সরকার, আপনি মানুন আর না মানুন, আপনার এই সরকারকে বাধ্য হয়ে আপনাকে মানতে হয়েছে, ফলে সরকারের আইন কানুন মানতে আপনি বাধ্য। বর্তমান সরকার যেহেতু ডিক্লেয়ার করেছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না এবং প্রচার করা দণ্ডনীয় অপরাধ, ফলে আমাদেরকেও সেটা মানতে হচ্ছে। এবং শুধু অপরাধ না, বারবার তারা মনে করিয়ে দেয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে খবর আছে, ফলে এই বক্তব্য প্রচারের দিকে আমরা কোনো আয়োজন করতে চাই না, বা আমরা তিনি কি বলেছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে কোনো ধারণা বা বলবেন কিনা সেই সম্পর্কে কিছু আমি বলতে চাই না। তবে এই অনুষ্ঠান যেহেতু একটা হচ্ছে, সেই অনুষ্ঠানের খবরাখবর আমি আপনাদেরকে দিতে চাই। আমি শুধু ইন্টারেস্টিংলি এইটুকু বলবো যে আমাদের দেশে ক্ষমতায় যে থাকে তার ছাড়া তার কখনো শিক্ষা হয় না। আওয়ামী লীগ যেই কাজটি করেছে, শেখ হাসিনা যে কাজটি করেছে, বর্তমান সরকার এবং ডক্টর ইউনূস একেবারে একই কাজ করছে, সেম কাজ। তারেক রহমানের ভাষণ প্রচার করা যাবে না, আওয়ামী লীগ সরকারের সাংঘাতিক রকম একটা নির্দেশ ছিল। শুধু নির্দেশই ছিল না, একুশে টেলিভিশনের সামান্য একটুখানি প্রচারের কারণে সাংবাদিক কনক সারোয়ার সহ অনেককে জেলে যেতে হয়েছিল। কনক সারোয়ারকে প্রায় 1 বছর জেল খাটতে হয়েছে। আমার ধারণা যে সেই বক্তব্য কনক সারোয়ার প্রচার করা, সাংবাদিক হিসেবে প্রচার করার কারণে তাকে জেলে যেতে হওয়ার পরে তিনি বিদেশ পরে চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি আজকের কনক সারোয়ার হয়ে উঠেছেন। এই কনক সারোয়ার হয়ে ওঠার পেছনে ওই ঘটনার অবদান আছে। বর্তমান ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার, তিনি যেই স্টেপ নিচ্ছেন তাতে আরো কত কনক সারোয়ারের জন্ম হবে এটা আমি বোধহয় এই মুহূর্তে বলতে পারছি না। তবে এগুলো করে কোনো লাভ হয় না, লাভের লাভ কিছুই হয় না। এই যে হুমকি টুমকি দিয়ে প্রচার করবেন না, সোশ্যাল মিডিয়ার এই যুগে কতগুলো মুখ আপনি বন্ধ করবেন? আপনি মেইনস্ট্রিম মিডিয়া বন্ধ করে দিলেন, আমরা যারা সিরিয়াসলি রেগুলার বাংলাদেশে থেকে ব্লগিং এর কাজ করি, ইউটিউবিং এর কাজ করি বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থেকে আমাদেরকে বন্ধ করলেন। আরো তো শত সহস্র ডোর ওপেন, সেগুলো দিয়ে অবাধ তথ্য প্রবাহের যুগে এইসব নিয়ম কানুন কেন একটা সরকার করে আমি জানি না। শেখ হাসিনার এই বক্তব্যে বাংলাদেশ উল্টেও যাবে না, এরদোয়ানের মতো বাংলাদেশে পাল্টা বিপ্লব তৈরি হবে না, কিন্তু তারপরে একটা ধোয়াটে পরিস্থিতি। এটা কি অজানা এক অশরীরী আতঙ্কে ভুগে সরকার? ভালো থাকবেন।